আচ্ছা, এখন দেখো কোনটা আসলে কি, ফ্রিল্যান্সিংটা কি আর আউটসোর্সিং কি, দুইটার মধ্যে আসলে মানে আলটিমেট ডিফারেন্টটা কোথায়। ঠিক আছে, এখন আমি যদি একটু বলি, ফ্রিল্যান্সিং হচ্ছে ফ্রিল্যান্সিং এর বাংলা অর্থ হচ্ছে মুক্ত পেশা। ঠিক আছে, মুক্ত পেশা। মুক্ত মানে কি? মুক্ত বলতে আমরা বুঝি স্বাধীনতাকে বুঝাই, তাই না? যে যেখানে কোনো জবাবদিহিতা থাকবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি মন চাইলে কাজ করব, মন না চাইলে কাজ করব না। যেখানে কোনো টাইম ব্যারিয়ার থাকবে না যে এই সময়ের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হবে, বা হচ্ছে আমি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারি, যে আমার নির্ধারিত কোনো অফিস থাকবে না। হ্যাঁ, আমি বাসা থেকে হোক বা যে কোনো জায়গা থেকে আমি কি করতে পারি, কাজ করতে পারি। তাইলে ফ্রিল্যান্সিং হচ্ছে এরকম আর কি, যে আমি মানে একটা মুক্ত পেশা, যেখানে এই জিনিসগুলো থাকে না, কোনো আহ, কি থাকে না, কোনো জবাবদিহিতা থাকে না, নিজের ইচ্ছা মতো কাজ করা যায়, মন চাইলে কাজ করব, না চাইলে করব না, কোনো টাইম ব্যারিয়ার তেমন থাকবে না, বা আমি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারি। হ্যাঁ, তো আলটিমেটলি এখানে কি করা হয়, যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে আমরা বলি হচ্ছে ফ্রিল্যান্সার। হ্যাঁ, সো এই ফ্রিল্যান্সিং পেশাটা হচ্ছে কিরকম আলটিমেট, এটা হচ্ছে আমরা যদি দেখি, যারা ফ্রিল্যান্সার তারা কি করে, তারা হচ্ছে কিছু মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেস থেকে কাজ নেয়। ঠিক আছে, কোনো প্রতিষ্ঠান অথবা ব্যক্তি থেকে কাজ নিয়ে ওই কাজটা নিজের মতো করে করে তাকে সাবমিট করে। ঠিক আছে, এখন ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে একদিকে আছি আমি, হ্যাঁ, আর একদিকে হচ্ছে তোমরা। এখন ধরো আহ, ব্যাপারটা যদি এরকম হয় যে আমার একটা কাজ আছে, ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা ওয়েবসাইট বানাইতে চাই, আমার একটা ওয়েবসাইট আমি বানাইতে চাই। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটটা আমি কিসের মাধ্যমে বানাবো? ধরো আমার হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি বানাবো না। আমি কি করব, আমি থার্ড পার্টি কোনো পার্সন থেকে বা কোনো কোম্পানি থেকে এটা বানাই নিব। ঠিক আছে, তাহলে আমি যে কাজটা করতেছি, মানে আমি আমার যে ওয়েবসাইটটা লাগবে, এই ওয়েবসাইটটা আমি নিজে তৈরি করতেছি না, আমার প্রতিষ্ঠান তৈরি করতেছে না। কে তৈরি করতেছে? তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো প্রতিষ্ঠান তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে আমি যে কাজটা করাচ্ছি না, এটা হচ্ছে আউটসোর্সিং। ঠিক আছে, আমি বাইরের কোনো সোর্স থেকে আমার কাজটা আমি কি করতেছি, করাই নিচ্ছি। তাহলে আমার কাজটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। এখন হচ্ছে আমার কাজটা আমি যাকে দিয়ে করাচ্ছি। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো, এখন আমি যেটা বলতেছিলাম যে একদিকে আমি আছি আর একদিকে আছো তোমরা। হ্যাঁ, ধরো তোমরা প্রত্যেকে এক একজন হচ্ছে ফ্রিল্যান্সার। ঠিক আছে, মানে এক্সাক্ট সিনারিওটা আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, তো আমি হচ্ছে যখন আমার এই কাজটার জন্য আমি লোক খুঁজতেছি যে আমি কাকে দিয়ে কাজটা করাইতে পারি, এটা কাজটা আমি নিজেও করব না, আমার কোম্পানিও করবে না, কে করবে? তোমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে তারা করবে, বা আহ, এরকম থার্ড পার্টি কোনো প্রতিষ্ঠান থেকে আমি কাজটা করাই নিতে চাই। সো এই কাজ, এখন হচ্ছে আমি তোমাকে কিভাবে চিনবো? আমি তো তোমাকে চিনি না, বা আমি তোমাকে কিভাবে রিচ করতে পারবো? তো এই রিচ করার জন্য এই ফ্রিল্যান্সার এবং হচ্ছে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং দুইটা আসলে একে অপরের সাথে জড়িত। হ্যাঁ, মানে এরকম সিনারিওটা, একদিকে ফ্রিল্যান্সাররা আর একদিকে হচ্ছে আউটসোর্সিং বা আউটসোর্সাররা। মানে আউটসোর্সিং এর যে কাজগুলা, এগুলোই ফ্রিল্যান্সাররা করে। ঠিক আছে, তাইলে কি হইলো ব্যাপারটা, যে আমি যখন আমার ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমি কি করতেছি, এখন লোক খুঁজতেছি। তাইলে ওয়েবসাইট কারা তৈরি করে, আমি এটা কিভাবে খুঁজে পাবো? তাদেরকে কিভাবে খুঁজে পাবো, বা তাদেরকে কিভাবে রিচ করতে পারবো? এই রিচ করার জন্য, তাদেরকে খুঁজে পাওয়ার জন্য কিছু প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, এই টাইপের কিছু প্ল্যাটফর্ম আছে। ওই প্ল্যাটফর্মে কি করা হয়, ধরো আমি যদি ফ্রিল্যান্সার হই, তাহলে আমি ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে আমি, আমার অ্যাকাউন্টের মধ্যে ডেসক্রিপশন থাকে যে আমি এই কাজ পারি, আমি এই কাজের জন্য এত টাকা নিই। ঠিক আছে, আমার ডিটেইলস ওখানে থাকে। তো ফলে কি হয়, যারা আউটসোর্সিং করতে আসে, মানে যাদের কাজ করা দরকার, তারা ওইখানে ওই প্ল্যাটফর্মে আসে, আপওয়ার্কে বা ফাইবারে আসে। এসে তারা খুঁজে যে এখানে কে কে আছে, দেখি ওয়েবসাইট কারা তৈরি করে, বা কিরকম বাজেটে তারা তৈরি করে। তো তখন হচ্ছে, ধরো আমি যদি আউটসোর্সিং করতে চাই, ধরো আমার এই ক্ষেত্রে তো আমি যে এক্সাম্পলটা বলতেছি, এক্ষেত্রে আমি হচ্ছে আউটসোর্সার, মানে আমি আমার ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। তাহলে আমি ফাইবারে যাব, ফাইবারে যে আমি খুঁজবো যে এই টাইপের ওয়েবসাইট কারা তৈরি করে।
ঠিক আছে? এবং এই বাজেটের মধ্যে কারা তৈরি করে তাদেরকে খুঁজে বের করব। খুঁজে বের করে এখন ফর এক্সাম্পল তোমাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে ফারিয়া হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে। এখন তাহলে আমি কি করব, ফারিয়াকে মেসেজ দিব। ঠিক আছে, ওই প্ল্যাটফর্মের থ্রুতে। কিন্তু ফারিয়ার সাথে আমার যোগাযোগ হচ্ছে কিসের মাধ্যমে? ফাইবার অথবা আপওয়ার্ক, একটা প্ল্যাটফর্মের থ্রুতে। ঠিক আছে, সো আমি তখন কি করব, ফারিয়াকে মেসেজ দিব, দিয়ে বলবো যে আমার এই টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, আমি এত টাকা দিতে চাই আপনাকে, আপনি করবেন কিনা? তখন ফারিয়া বলবে মানে বিট হবে দুইজনের মধ্যে। ঠিক আছে, ফারিয়া তখন বলতে পারে যে না, আমি এই এরকম ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। আমি বললাম যে আমার ওয়েবসাইটটা আপনি তৈরি করে দিবেন, আমি আপনাকে $100 দিব। ফারিয়া বললো না, এটা হচ্ছে আমি তৈরি করে দিতে পারি, বাট আমাকে $150 দিতে হবে। ঠিক আছে, তখন আমি বললাম না ঠিক আছে, তাহলে আমি হচ্ছে আপনাকে $125 দিব। তাহলে $125 কাজটা ফিক্সড হলো। হ্যাঁ, তাহলে ফারিয়া আমার কাজটা করলো, কাজটা করে আমাকে সাবমিট করলো, আমি তাকে পে করলাম। ঠিক আছে, তাহলে ফারিয়া হচ্ছে ফ্রিল্যান্সার আর আমি হচ্ছে আউটসোর্সার। আমি যে কাজটা করাইলাম, আমি কিভাবে কাজটা করাইলাম, আমি নিজে করি নাই, আমার প্রতিষ্ঠান দিয়েও করাই নাই, তৃতীয় কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে দিয়ে কাজটা করাইলাম। তাহলে এটা হচ্ছে আউটসোর্সিং। মানে বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দিয়ে যখন কাজ করানো হয়, এটা হচ্ছে আউটসোর্সিং। আর ফারিয়ার রোলটা হচ্ছে ফ্রিল্যান্সিং। সে হচ্ছে বাসায় বসে কাজ করে, তার হচ্ছে ফাইবার একটা অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এখানে তার একটা তার অ্যাকাউন্টের মধ্যে তার ডেসক্রিপশন দেওয়া আছে, সে এই টাইপের কাজ করে এবং স্পেসিফিক কাজে কোন কাজের জন্য কত টাকা পেমেন্ট নেয়। ঠিক আছে, তোমরা কি বুঝছো মোটামুটি ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং? জি স্যার, বুঝছি। জি স্যার, আরো মোটামুটি বুঝবা, বুঝছি। আরো বুঝবা। দেখো, এখন দেখো, এখানে আমি কিছু পার্থক্য লিখে রাখছি। ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীনভাবে বা মুক্ত পেশা হিসেবে নিজের দক্ষতা বিক্রি করা। হ্যাঁ, মানে আমি হচ্ছে স্বাধীনভাবে কাজ করি, আমি আমার দক্ষতা, স্কিল যে ইসে আছে, যে সেক্টরে আছে, সেই সেক্টরে আমার দক্ষতাটাকে আমি কাজে লাগাই। আর আউটসোর্সিং হচ্ছে কোম্পানির কাজ কম খরচে এবং সহজে সম্পন্ন করা। হ্যাঁ, মানে এটা হচ্ছে বেসিক্যালি এই পয়েন্টটা হচ্ছে এরকম, ধরো আমার নিজেরই একটা সফটওয়্যার ফার্ম আছে। হ্যাঁ, এখন আমার ছোট একটা সফটওয়্যার দরকার। ঠিক আছে, যে সফটওয়্যারটা আমি যদি আমার কোম্পানিতেই তৈরি করতে চাই, তাহলে এটার খরচ পড়বে তুলনামূলক বেশি। এই জন্য আমি কি করব, আমি আমার কোম্পানি থেকে এটা তৈরি করব না। কি করব, আমি এটা হচ্ছে বাইরে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তৈরি করে নিব। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, আমার কস্ট কমে যাচ্ছে কিন্তু, এবং আমি এটা খুব সহজে করে নিতে পারতেছি। এরপরে আসো সেকেন্ড হচ্ছে ব্যক্তি পর্যায়ে স্বাধীন ফ্রিল্যান্সার দ্বারা সম্পাদিত। হ্যাঁ, মানে এখানে এই ফ্রিল্যান্সিং পেশাটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি হয় আর কি। ধরো আমি একজন ফ্রিল্যান্সার, ফারিয়া একজন ফ্রিল্যান্সার, বা আমরা এখানে যে কয়জন আছি প্রত্যেকে আলাদা আলাদা এক একজন ফ্রিল্যান্সার, এবং প্রত্যেকে আলাদা আলাদা করে কাজ করে। ঠিক আছে, এখানে কেউ কারোর প্রতি দায়বদ্ধ না। হ্যাঁ, যে আমি যদি কাজ না করি তাহলে আমার কারোর কাছে জবাবদিহি করতে হয় না। আমরা যখন কখনো মানে কোনো অফিসে যখন জব করি, তখন হচ্ছে আমরা ওই অফিসের কাছে কি থাকি, দায়বদ্ধ থাকি। ঠিক আছে, যে আমাকে টাইমলি অফিসে যেতে হবে, টাইমলি অফিস থেকে আসতে হবে। আমি যদি টাইমলি না যেতে পারি, আমার জন্য ডেডিকেটেড কাজ যদি আমি সম্পূর্ণ না করতে পারি, তাহলে কি করতে হয়, অফিসের ম্যানেজারকে জবাবদিহি করতে হয়। কিন্তু এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি নিজে নিজে কাজ করি, স্বাধীনভাবে কাজ করি, এখানে আমাকে কি করতে হয় না, কোনো জবাবদিহি করতে হয় না। ঠিক আছে, অপরদিকে আউটসোর্সিং হচ্ছে প্রতিষ্ঠান বা বিশেষ এজেন্সি দ্বারা এটি সাধারণত সম্পন্ন হয়। হ্যাঁ, প্রতিষ্ঠান বা বিশেষ এজেন্সি দ্বারা এটি সাধারণত সম্পন্ন হয়। তারপর হচ্ছে কাজের পরিধিতে কি আছে, ছোট বা নির্দিষ্ট। দেখো এখানে ছোট বা নির্দিষ্ট মেয়াদের প্রজেক্ট ভিত্তিক টাস্ক আর কি। হ্যাঁ, মানে ফ্রিল্যান্সিং এ আলটিমেটলি কাজগুলো খুব ছোট ছোট হয়। হ্যাঁ, এবং নির্দিষ্ট মেয়াদের, মানে এটার একটা মেয়াদ থাকে আর কি, মানে স্বল্প মেয়াদি। ধরো আমি ফারিয়াকে একটা ওয়েবসাইট বানাইতে দিলাম, সে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় নেবে, 1 সপ্তাহের মধ্যে এই ওয়েবসাইটটা আমাকে তৈরি করে দেবে। কাজটাও খুব ছোট হবে এবং এর টাইম লিমিটও অল্প হবে। অন্যদিকে কি হয়, একটা কোম্পানি যদি হয়, তাহলে কোম্পানিটা কি 10-15 দিনের জন্য একটা কোম্পানি তৈরি করা হয়? নো, একটা কোম্পানি তো অনেক দিন ধরে কাজ করে। তারপরে দেখো, আউটসোর্সিং হচ্ছে সাধারণত বড় প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদী বিজনেস প্রসেস। হ্যাঁ, মানে আউটসোর্সিং আসলে যারা করে তাদের স্থায়ী প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, এই স্থায়ী প্রতিষ্ঠানের মালিকরা তাদের ছোট ছোট কাজগুলা এই ফ্রিল্যান্সার দিয়ে, মানে ফ্রিল্যান্সারদেরকে দিয়ে করায় নেয়।
এরপর আসো স্বাধীনতা, মানে এখানে আমি তো কাজ সম্পূর্ণ স্বাধীনভাবে করতে পারবো। আর আউটসোর্সিং এর ক্ষেত্রে কি করা হয়, ধরো আমি হচ্ছে ফারিয়াকে যখন কাজ দিব, যে ফারিয়া আমার এই হচ্ছে কি বলে আহ, আমার ওয়েবসাইটটা তৈরি করে দিতে হবে, আমি তোমাকে সময় দিব 15 দিন। ঠিক আছে, আমি কিন্তু টাইম ব্যারিয়ার দিয়ে দিব যে আমাকে 15 দিনের মধ্যে আমার ওয়েবসাইটটা তৈরি করে দিতে হবে, এবং আমার ওয়েবসাইটের এই ফিচার থাকবে। আমি কিন্তু তখন নির্দিষ্ট করে দেবো যে আমার এই ফিচার থাকতে হবে, আমার ওয়েবসাইটটা দেখতে এমন হবে, এবং 1 সপ্তাহের মধ্যে আমার ওয়েবসাইটটা রেডি করে দিতে হবে। ঠিক আছে, এটা ছিল ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য আর কি। এখন চলো, এখন হচ্ছে কয়েকটা সুবিধা এবং গুরুত্ব। হ্যাঁ, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ফ্রিল্যান্সিং এর আসলে কি কি সুবিধা আছে এবং এটার গুরুত্ব কি, সুবিধাটা কি, আমরা কেন ফ্রিল্যান্সিং করব বা কেন করব না। হ্যাঁ, প্রথমত হচ্ছে সময়ের স্বাধীনতা। হ্যাঁ, যে কোনো বাধা ধরা ওয়ার্ক টাইম থাকে না। যেমন হচ্ছে আমরা যদি অফিসে জব করি তাহলে আমাকে অফিসের টাইমেই কাজ করতে হবে। যেমন অফিস যদি 9টা থেকে 5টা পর্যন্ত হয়, আমার ওই 9টা থেকে 5টা পর্যন্তই কাজ করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই টাইমের কোনো ব্যারিয়ার নাই। যেমন আমার সকালে ভাল লাগতেছে না, আমি সকালে ঘুমাইলাম, বিকেলে কাজ করলাম। অথবা আমি বিকেলে আমি খেলা করব, বিকেলে কাজ করব না, আমি রাতে কাজ করব, করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি আমার মতো করে চুজ করতে পারতেছি যে আমি কোন সময়টাতে কাজ করব। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর প্রথম সুবিধা, সময় স্বাধীনতা। সেকেন্ড হচ্ছে অফুরন্ত আয়ের সুযোগ। মানে এখানে দেখো, অফুরন্ত আয়ের সুযোগ মানে এখানে তোমার স্যালারিটা ফিক্সড না। কেমন ফিক্সড না, যে আমি যদি কোনো কোম্পানিতে জব করি, তখন আমার তো মাস শেষে একটা ফিক্সড স্যালারি দিবে কোম্পানি। ঠিক আছে না, আমি কোনো কোম্পানিতে যদি জয়েন করি, তারা হচ্ছে আমাদেরকে একটা স্যালারি অফার করবে যে আমি মাস শেষে তোমাকে 40,000 টাকা দিব। তারা সেই 40,000 টাকাই দিবে, তার থেকে কম দিবে না বা বেশি দেওয়ার সুযোগ নাই। কিন্তু আমি যদি ফ্রিল্যান্সিং করি, তাহলে আমি যদি বেশি কাজ করতে পারি, তাহলে আমি বেশি টাকা ইনকাম করার সুযোগ আছে আমার। ধরো আমি একটা প্রজেক্ট করলাম না, আমি 4-5টা প্রজেক্ট করলাম 1 মাসে। ঠিক আছে, বেশি সময় ধরে কাজ করলাম, তাহলে এখানে বেশি ইনকাম করার সুযোগ আছে। ঠিক আছে, তারপর হচ্ছে বৈশ্বিক কর্মক্ষেত্র। বৈশ্বিক কর্মক্ষেত্র হচ্ছে, এখন দেখো ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সিং এ আলটিমেটলি আমরা সারা বিশ্বের সাথে কাজ করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে মানে এই যে বৈশ্বিক কর্মক্ষেত্রের কারণেই আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা সৃষ্টি হয়েছে আর কি। মানে ইন্টারনেটের কল্যাণে আমরা কি করতে পারি এখন, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বেসিক্যালি কাজ করে হচ্ছে আমেরিকান, ইউরোপিয়ানদের কাজ করে। মানে সারা বিশ্বের সাথে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়, বা ফ্রিল্যান্সারদের একটা নেটওয়ার্ক তৈরি হয়, তারা বিভিন্ন দেশের ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে তাদের কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে না, আমাদের কর্মক্ষেত্রটা লিমিটেড না, আমার দেশের মধ্যে সীমাবদ্ধ না, এটা হচ্ছে বিস্তৃত সারা বিশ্বব্যাপী, আমি যে কোনো দেশের যে কোনো মানুষের সাথে কাজ করতে পারি। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর আরেকটা সুবিধা। হ্যাঁ, তারপরে চলো কর্মসংস্থানে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, দ্যাট মিন্স এটা বোঝাচ্ছে হচ্ছে, দেখো আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান নাই। আমাদের দেশে যে পরিমাণ আহ, মানে জনশক্তি আছে, ওই পরিমাণ কিন্তু কর্মসংস্থান নাই। তাহলে আমাদের দেশে কর্মসংস্থানের লিমিটেশন আছে। তো এই বাস্তবতায় আমার যদি কাজ নাই থাকে, তাহলে আমার দক্ষতা তো আমি কাজে লাগাইতে পারতেছি না। ঠিক আছে না, আমার তো আহ, মানে ওয়ার্কিং স্পেস থাকতে হবে। ঠিক আছে না, যেখানে আমি কাজ করতে পারবো, আমার স্কিলটাকে কাজে লাগাইতে পারবো। বাট আমাদের দেশে এই সুযোগটা নাই। আমাদের দেশে যে পরিমাণ জনশক্তি আছে, ঠিক আছে, ওই পরিমাণ কাজ নাই। সো আমরা কি করতে পারি, এই সমস্যার সমাধান এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করতে পারি। আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারি। ফলে আমার যে এই কর্মসংস্থানের যে লিমিটেশনটা, এটা দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর অন্যতম একটা সুবিধা। স্যার, সকল শ্রেণীর মানুষ ফ্রিল্যান্সিং করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। বলছি যে সব মানুষ তো আবার ফ্রিল্যান্সিং করতে পারবে না। পারবে না? জি স্যার। উম, আচ্ছা, ওকে, ফাইন, তোমার কোশ্চেনের অ্যান্সার একটু বলে দিই। হ্যাঁ, এখন আসো, ওই যে আমি বলতেছিলাম না যে মার্কেট প্লেস, মানে একটা প্ল্যাটফর্ম থাকবে, যে প্ল্যাটফর্মের থ্রুতে আমরা কাজ করতে পারি। মানে যেটা বলতেছিলাম আর কি, যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব,
কাকে দিয়ে? ফারিয়াকে দিয়ে। এখন ফারিয়াকে আমি কিভাবে রিচ করব? বা নিহাকে দিয়ে আর কি। সো নিহাকে তো আমি চিনি না, রিহাকে আমি কিভাবে রিচ করতে পারি? তো নিহাকে রিচ করতে গেলে আমি একটা প্ল্যাটফর্মের থ্রুতে আমাকে যেতে হবে। এই প্ল্যাটফর্মগুলোকে বলা হচ্ছে মার্কেট প্লেস। হ্যাঁ, এখানে আমরা দুইটা দেখব, একটা হচ্ছে আপওয়ার্ক আর একটা হচ্ছে ফাইবার। এই আপওয়ার্ক এবং ফাইবার এটার মাধ্যমে আমরা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দুইটাই করতে পারি আর কি। আউটসোর্সিং কখন হবে? আউটসোর্সিং যখন হচ্ছে আমি কাজ করাবো, মানে আমার কাজ আমি করাচ্ছি এই মার্কেট প্লেসের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে আউটসোর্সিং। আর যে কাজটা করতেছে সে হচ্ছে ফ্রিল্যান্সার, সে হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে। ঠিক আছে, এখন দেখো আপওয়ার্ক আর ফাইবার এই দুইটার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপওয়ার্ক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ হচ্ছে কিভাবে করা হয়। এখানে হচ্ছে আহ, মানে কাহিনীটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। ধরো আমি আহ, এই এক্সাম্পলটাই যদি বলি যে আমি আমার একটা সফটওয়্যার বানাইতে চাই, এখন আমি যদি আপওয়ার্ক প্ল্যাটফর্মটা ইউজ করি তাহলে আমি কি করব? আমি হচ্ছে আমার জবটা, হ্যাঁ আমার কাজটা হচ্ছে আমি আপওয়ার্কে পোস্ট করব যে আমার এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, বাজেট এত, টাইম লিমিট এত। ঠিক আছে, তখন ওইখানে ক্লায়েন্টরা এসে নক দিবে যে আহ, এই রিলেটেড কাজ যারা করে, যারা আপওয়ার্কে সংযুক্ত আছে, যাদের অ্যাকাউন্ট আছে, তারা এসে এখানে নক দিবে যে আমি করতে চাই। ঠিক আছে, অনেকেই এখানে নক দিবে। তখন হচ্ছে আমি আমার যাকে ভালো লাগবে, যাকে পছন্দ হবে তার সাথে বিট করে তাকে কাজটা দিব। ঠিক আছে, তাইলে এখানে কি হচ্ছে? আমি আমি কিন্তু ক্লায়েন্ট খুঁজতেছি না, ক্লায়েন্ট হচ্ছে আমাকে খুঁজে নিচ্ছে আপওয়ার্কে। বাট ফাইবারে কি হয়? ফাইবারে যারা ক্লায়েন্ট আছে তারা হচ্ছে একটা গিগ ক্রিয়েট করে। গিগটা কি? গিগটা হচ্ছে এরকম একটা প্রোফাইল যে আমি হচ্ছে ওয়েব ডেভেলপার, আমি এই টাইপের কাজ করি, এই টাইপের কাজের জন্য এত পেমেন্ট নিই, মানে একদম স্পেসিফিক ভাবে বলা থাকে। এবং এখানে আমি কি 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 ধরনের কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স কি আছে, সবকিছু দেওয়া থাকে, সব ইনফরমেশন দেওয়া থাকে। ঠিক আছে, সো এখানে আমি যখন আউটসোর্সার হব তখন হচ্ছে আমি আমার দরকার হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করা, তখন আমি ফাইবারে যাব, যে ওই গিগগুলো চেক করব যে আমার কাজের সাথে কোন গিগটা সামঞ্জস্যপূর্ণ, কোন ক্লায়েন্টের গিগটা সামঞ্জস্যপূর্ণ। তখন ওই ক্লায়েন্টকে আমি খুঁজে বের করব, করে আমি তাকে নক দিব। ঠিক আছে, তাইলে পার্থক্যটা বুঝতে পারছো যে একটা জায়গায় হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে খুঁজতেছে, আর এক জায়গায় হচ্ছে আউটসোর্সাররা খুঁজতেছে। মানে হ্যাঁ এটাই আর কি। একটা জায়গায় হচ্ছে আউটসোর্সাররা ক্লায়েন্ট খুঁজতেছে, আর আপওয়ার্কে হচ্ছে কি হচ্ছে, আপওয়ার্কে এটা হচ্ছে আর কি, যে যারা আউটসোর্সার আছে তারা ক্লায়েন্টকে খুঁজতেছে। আর ফাইবারে কি হচ্ছে? ফাইবার হচ্ছে উল্টাটা। নাকি গুলাই ফেললাম নাকি? স্যার বুঝছি। আপওয়ার্ক হলো যে আমাকে খুঁজে নিবে ক্লায়েন্ট, আর হলো ফাইবারও হলো ক্লায়েন্টে গিয়ে আমি নিজে খুঁজে নিব, হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ক্লায়েন্টকে আমি নিজে খুঁজে নিব। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি কি লেখা আছে আমরা একটু পড়ি। যে আপওয়ার্কে হচ্ছে কাজের ধরনগুলো দীর্ঘমেয়াদী, চুক্তিভিত্তিক এবং ঘন্টা ভিত্তিক জটিল প্রজেক্ট। হ্যাঁ, বড় বড় প্রজেক্ট এখানে কাজ করা হয় আর কি, মানে আপওয়ার্কের প্রজেক্টগুলো একটু বড় হয়। এখানে কিন্তু এই যে ঘন্টা ভিত্তিকও কাজ করানো হয়। যেমন ধরো আমি হচ্ছে মানে আমার একটা কাজ আছে, আমি এমন একজন ক্লায়েন্টকে খুঁজতেছি যে সে যে কয় ঘন্টা কাজ করবে আমি ওই ঘন্টা হিসেব করে, সময় হিসেব করে তাকে পে করব। এরকম ভাবেও কাজ করানো হয় আপওয়ার্কে, বাট ফাইবারে এই কাজ এরকম সুযোগ নাই। হ্যাঁ, আর ফাইবার হচ্ছে তুলনামূলক ছোট। যে প্রজেক্টগুলো থাকে এই প্রজেক্টগুলো হচ্ছে ফাইবারের মাধ্যমে সেল করা হয় বা ফাইবারের মাধ্যমে করা হয়। বাট যেগুলো একটু বড় এবং জটিল প্রজেক্ট সেগুলো হচ্ছে আপওয়ার্কের মাধ্যমে করা হয়। ঠিক আছে, আপওয়ার্কে আরেকটা জিনিস হয়, ফাইবারে কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করে, মানে প্রত্যেক ফ্রিল্যান্সার আলাদা করে কাজ করে, কিন্তু আপওয়ার্কে হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করতে পারে। ঠিক আছে, ধরো একটা প্রজেক্ট 5 জনে মিলে নিল, নিয়ে 5 জনে কাজ করলো, এই সুযোগটা আছে আপওয়ার্কে। তারপর হচ্ছে কাজ পাওয়ার পদ্ধতি দেখো, জব পোস্টে বিডি বা প্রপোজাল পাঠাতে হয়। মানে যখন হচ্ছে ধরো আমি হচ্ছে কি করলাম, আমি হচ্ছে একটা জব পোস্ট করলাম, মানে আমি আপওয়ার্কে যে পোস্ট করলাম যে আমার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, তখন এখানে ক্লায়েন্টরা কি করবে, তাদের প্রপোজাল পাঠাবে। ঠিক আছে,
সিভি পাঠাবে বা প্রপোজাল পাঠাবে যে আমি কাজ করতে চাই, আমার এই এক্সপিরিয়েন্স আছে, আমি করতে পারবো। আর অন্যদিকে ফাইবার কি করে হয়, নিজের কাজের অফার সাজিয়ে সাজিয়ে রাখতে হয়, ক্লায়েন্ট সরাসরি কেনে। হ্যাঁ, মানে ওই যে যেটা তোমরা বুঝছো আর কি, যে এখানে ক্লায়েন্ট হচ্ছে নিজে, সরি, মানে হোস্ট হচ্ছে নিজে ক্লায়েন্টদেরকে খুঁজে বের করে। তারপর হচ্ছে কি আছে, মূল্য, প্রোডাক্ট, প্রারম্ভিক বাজেট, সাধারণত উচ্চ মূল্যের এবং পরিবর্তনশীল দীর্ঘমেয়াদী প্রজেক্ট। দেখো আপওয়ার্কে এখানে ঝামেলা আছে। ঝামেলা আছে বলতে এখানে কি করতে হয়, এখানে কিন্তু ইনভেস্ট করতে হয়, আপওয়ার্কে ইনভেস্ট করতে হয়। মানে আগে হচ্ছে এখানে আমি যখন কাজ নিব বা কাজ দিব, তখন এখানে আমাকে আগে আমার ব্যালেন্স সাবমিট করতে হবে। মানে এখানে আমার ইনভেস্টের প্রয়োজন, ঠিক আছে? কিন্তু ফাইবারে কিন্তু আমাকে সরাসরি ইনভেস্ট লাগে না, এবং লাগলেও খুব কম, ঠিক আছে, ছোট। তারপর হচ্ছে লাস্টেরটা হচ্ছে উপযুক্ত, কোনটার জন্য কারা উপযুক্ত আর কি, কিছুটা মধ্যম ও অতি অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের জন্য সেরা। হ্যাঁ, মানে আপওয়ার্কে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই দক্ষ হতে হবে, হ্যাঁ, মিডিয়াম অর হাই লেভেলের এক্সপিরিয়েন্সড হতে হবে। বাট ফাইবারে হচ্ছে নতুন এবং যারা কম দক্ষ আছে তারাও এখানে কাজ করতে পারে, কাজ করার সুযোগ আছে, ঠিক আছে? এখন আসো অনলাইন মার্কেটপ্লেসে সফল প্রোফাইল তৈরির ধাপসমূহ। মানে ধরো আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ, তাইলে আমার হচ্ছে কি করতে হবে, অনলাইন মার্কেটপ্লেসের জন্য আমাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। তাহলে এই প্রোফাইলে কি কি রাখতে হবে, যে কি কি রাখলে আমার প্রোফাইলটা একটা ভালো প্রোফাইল হবে এবং আমি সহজে কাজ পেতে পারি। তো এখানে হচ্ছে আমার পেশাদার ছবি এবং বায়ো থাকতে হবে, পেশাদার ছবি আর কি, ঠিক আছে, মানে ফর্মাল ছবি আমরা যেটা বুঝি আর কি, ছবি এবং বায়ো। বায়ো বলতে হচ্ছে আমার বায়োডাটা আর কি, হ্যাঁ, জীবন বৃত্তান্ত থাকতে হবে। আর একটি মার্জিত হাসি মুখের পেশাদার ছবি, হ্যাঁ, আপলোড করুন এবং আকর্ষণীয় সাবলীল বায়ো বা পরিচিতি লিখুন। তাহলে পেশাদার ছবি বলতে আলটিমেটলি ফর্মাল ছবিটাকে বোঝায় আর কি, আমরা ফর্মাল ড্রেসে যে ছবিগুলো উঠাই, ঠিক আছে। আর হচ্ছে আকর্ষণীয় সাবলীল বায়োডাটা, জীবন বৃত্তান্ত লিখতে হবে এখানে। এই জীবন বৃত্তান্তের মধ্যে যে আমি কি পছন্দ করি, আমার হ্যাবিট কি, তারপরে হচ্ছে আমার লাইফ স্টাইল কেমন, এই টাইপের জিনিসগুলো একটু গুরুত্ব পায়, ঠিক আছে। ফ্রিল্যান্স মানে যার বায়োডাটা যত অ্যাট্রাকটিভ হবে তার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি, হ্যাঁ, মানে পেশাদারিত্ব হবে আর কি। তারপরে হচ্ছে ২ নাম্বারে যেটা করতে হবে সেটা হচ্ছে সুনির্দিষ্ট স্কিল ট্যাগ করতে হবে। মানে আমার স্পেসিফিক একটা স্কিল থাকতে হবে যে আমি এই কাজে দক্ষ, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটার জন্য আমাদের কিছু কাজ, কিছু এক্সপেরিয়েন্স অ্যাড করতে হয়। যেমন ধরো আমি যদি বলি আমি হচ্ছে ওয়েব ডেভেলপার, ঠিক আছে, আমি যে কোনো টাইপের ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। বা আমি হচ্ছে নিহা বললো না আমি হচ্ছে ভিডিও এডিটর, ঠিক আছে, তাহলে সে একজন এক্সপার্ট ভিডিও এডিটর, তাহলে তার স্কিল হচ্ছে ভিডিও এডিটিং। আমি যদি বলি আমি হচ্ছে ওয়েব ডেভেলপার, তাহলে হচ্ছে আহ, আহ, আমার দক্ষ কি, আমার স্কিল কি, আমার স্কিল হচ্ছে আমি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি, ডেভেলপ করতে পারি, ঠিক আছে। সো এরকম সুনির্দিষ্ট একটা স্কিল থাকতে হবে, এবং এই স্কিলে আমি যে কাজ করেছি আগে, হ্যাঁ, ভালোভাবে কাজ যে করতে পারি তার কিছু প্রমাণ রাখতে হবে, আমার কিছু কাজের স্ক্রিনশট বা ভিডিও, ইমেজ, এগুলো থাকতে হবে, অ্যাড করতে হবে, ঠিক আছে। থার্ড হচ্ছে পোর্টফোলিও প্রদর্শন, ঠিক আছে। এই পোর্টফোলিওর মধ্যে আলটিমেটলি এই জিনিসগুলো রাখতে হবে, আমার এক্সপিরিয়েন্স গুলো রাখতে হবে, আমার ভালো কাজের ডকুমেন্ট গুলো রাখতে হবে, যে ক্লায়েন্ট যাতে সহজে বুঝতে পারে যে আমি ভালো কাজ করেছি, করতে পারবো, ঠিক আছে। সো এখানে সেরা কিছু কাজের বাস্তব নমুনা সুন্দরভাবে প্রোফাইল আকারে সংযুক্ত করতে হবে। ৪ নাম্বার হচ্ছে টেস্ট রিভিউ। মানে হচ্ছে আমাকে, মানে এটাকে সহজ করে যদি বলি তাহলে আমাকে এক্সাম দিতে হবে, ঠিক আছে। বা হচ্ছে সরাসরি বিটিং এ অংশগ্রহণ করতে হবে। আমি যদি একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ বসি, মিটিং এ বসে মানে এই মিটিংটা ফেস করতে হবে, সরাসরি মিটিং ফেস করতে শিখতে হবে বা ফেস করতে হবে, ইন্টারভিউ ফেস করতে হবে।
ঠিক আছে? ফেস করার মাধ্যমে কি হবে যে আমি যে স্কিলড এটা আমি আমার ক্লায়েন্টকে বুঝাইতে পারবো। তখন আমার জন্য কাজ পাওয়াটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মানে এই বিষয়গুলো আমি যদি এড করি তাহলে আমার একটা সুন্দর প্রোফাইল হবে, যেটার মাধ্যমে আমি অনলাইন মার্কেট প্লেসে সহজে কাজ পেতে পারি। ঠিক আছে? এখন আসো আউটসোর্সিং কোম্পানির প্রকারভেদ। হ্যাঁ, আউটসোর্সিং কোম্পানির প্রকারভেদ মানে কোন টাইপের কোম্পানিগুলো আউটসোর্সিং করে আলটিমেটলি। হ্যাঁ, সবাই তো আর আউটসোর্সিং করে না, করে কি? সবাই আউটসোর্সিং করে না, কিছু স্পেসিফিক কোম্পানি আছে যারা হচ্ছে আউটসোর্সিং করে। হ্যাঁ, যেমন হচ্ছে দেখে বিজনেস প্রসেস আউটসোর্সিং। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বেশি মানুষে করে আর কি। ঠিক আছে? তো এই যে দেখো বিজনেস প্রসেস আউটসোর্সিং এটা কি? এটা হচ্ছে কাস্টমার সাপোর্ট আর ডাটা এন্ট্রি এই টাইপের কাজ, কাস্টমার সাপোর্ট। যেমন আমি বলি বিকাশের হেল্পলাইনে আমরা কল দিই না? কল দিলে তারা সাথে সাথে কাস্টমার কেয়ার অফিস থেকে একজন কল রিসিভ করে আমার সাথে কথা বলে, আমার প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করে, মানে আমার রিকোয়ারমেন্ট গুলো সে ফুলফিল করার চেষ্টা করে। এটা হচ্ছে কাস্টমার সাপোর্ট। তারপর হচ্ছে ডেটা এন্ট্রি। হ্যাঁ, ডেটা এন্ট্রির কাজগুলো হচ্ছে ধরো কোনো একটা কোম্পানির যে বাৎসরিক বা একটা মাসে কত সেল হইলো, কত নিউ কাস্টমার আসছে, কাস্টমার প্রোফাইলগুলো রাখা, এই টাইপের। ঠিক আছে? ডেটাগুলো সেভ করে রাখা বা সাজাই গুছাই রাখা, এটা হচ্ছে ডেটা এন্ট্রির কাজ। ঠিক আছে? তাহলে এই কাস্টমার সাপোর্ট এবং ডেটা এন্ট্রি এই দুইটা কাজ সব থেকে বেশি করা হয় আউটসোর্সিং এর মাধ্যমে। কি ব্যাপার, কেউ যেন জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাইছিল, চলে গেছে। আচ্ছা, ওকে। তারপরে আইটিও আছে, ইনফরমেশন টেকনোলজি আউটসোর্সিং। হ্যাঁ, এই তারপরে সেকেন্ড যে কাজটা আউটসোর্সিং এর মাধ্যমে করা হয় সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আউটসোর্সিং। মানে এই ইনফরমেশন টেকনোলজি আউটসোর্সিং এর মধ্যে এই যে ওয়েব পেজ ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এই টাইপের কাজগুলো আছে। হ্যাঁ, তাহলে সব থেকে বেশি আউটসোর্সিং কাজ হয় হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং এ। এই বিজনেস প্রসেস আউটসোর্সিং এর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে কাস্টমার সাপোর্ট এবং ডেটা এন্ট্রি। আর ইনফরমেশন টেকনোলজি আউটসোর্সিং এর মধ্যে এই টাইপের কাজগুলো, যে ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইট ডিজাইন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে? তারপরে হচ্ছে কি বলে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এই টাইপের কাজগুলো। তারপরে দেখো কেপিও, যেটা নলেজ প্রসেস আউটসোর্সিং। হ্যাঁ, এটা অনেক কম হয় আর কি। নলেজ প্রসেসিং আউটসোর্সিং মানে হচ্ছে এই যে রিসার্চ করি না আমরা, ইউনিভার্সিটি গুলো যে রিসার্চ হয় না, তো ধরো আমার একটা রিসার্চ আছে, এটা আমি কাউকে দিয়ে করাই নিতে চাই। হ্যাঁ, এটাগুলো হচ্ছে নলেজ প্রসেস আউটসোর্সিং। এটা খুব কম হয়, বাট অনেক কম, 5%। ঠিক আছে? তারপর হচ্ছে লিগাল প্রসেস আউটসোর্সিং, মানে এটা টোটালি হয় না, 0% আর কি। হ্যাঁ, এখন চলো সামনে আগাই। এখন দেখো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বা আউটসোর্সিং এ সব থেকে বেশি কোন কাজগুলো হয়? প্রথমত হয় হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এই ওয়েব ডেভেলপমেন্ট হয় সব থেকে বেশি, কত পার্সেন্ট? 90%। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ও এসইও। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমরা এই যে অনলাইনের মাধ্যমে যে পণ্য বিক্রি করি না, বিজ্ঞাপন দেই, তারপরে পণ্য বিক্রি করি, যে জুতার দেখবা এখন ফেসবুকের মধ্যে জুতার অ্যাড, জামা কাপড়ের অ্যাড, বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থাকে। তাহলে এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলা যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি বা প্রচার করা হচ্ছে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, মানে যে ধরো আমার একটা ওয়েবসাইট আছে বা আমার একটা বিজনেস আছে, জুতার বিজনেস, আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমি এটার মার্কেটিং করি। এখন আমার এই ওয়েবসাইটটা যদি গ্রাহকরা সার্চ করে না পায়, তাহলে তো হইলো না, আমার বিজনেস তো গ্রো করবে না, ফল করবে। সো এই এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ওয়েবসাইটের এমন কিছু কাজ যাতে করে ওয়েবসাইটটা সামনের দিকে শো করে। মানে আমরা যখন সার্চ করি গুগলে, তখন যাতে সামনের দিকে একদম প্রথম দিকে আমার ওয়েবসাইটটা আসে। তো এই ধরনের কাজ হচ্ছে 2 নম্বরে আছে আর কি, ডিজিটাল মার্কেটিং এবং এসইও
প্রথমে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে এটা আছে, তারপরে ইউআই ইউএক্স এবং গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, এই ইউআই ইউএক্স মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। হ্যাঁ, ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেস তৈরি এবং গ্রাফিক ডিজাইন, এটার কাজ হচ্ছে 60%, 3 নাম্বার আছে। তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং মানে হচ্ছে আর্টিকেল লেখা, যেটা আর কি। যেমন ধরো আমার একটা এসির দোকান আছে, এসি এসি বিক্রি করি। তাহলে আমি যখন এসির মার্কেটিং করব, তখন তো বলতে হবে, গ্রাহকদেরকে বলতে হবে না যে আমার এসির কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, কেন হচ্ছে গ্রাহকরা আমার এটা কিনবে, বলতে হবে কিনা? জি স্যার। সো এটা কি লাগবে, একটা আর্টিকেল লাগবে, একটা কন্টেন্ট লাগবে। হ্যাঁ, সো এই কন্টেন্ট লেখার আমি কি করব, আমি নিজে লিখবো না, আমি কাউকে দিয়ে লিখাই নেব আউটসোর্সিং এর মাধ্যমে। তাহলে এই টাইপের কাজও হয়, প্রচুর হয়, 45% এটা হয়। ঠিক আছে, তারপরে আসো উন্নয়নশীল অর্থনীতিতে আউটসোর্সিং এর ভূমিকা। মানে আমাদের দেশের প্রেক্ষাপটে আউটসোর্সিং এর কিন্তু ভূমিকা আছে কিনা, বা থাকলেও আছে কিভাবে স্যার। আছে? আচ্ছা, এটা তোমরা পড়লে পারবা, ঠিক আছে। তাইলে এখন বলো, নিহার জানি কি কোশ্চেন ছিল? স্যার আমি বলছিলাম যে ফ্রিল্যান্সিং তো সবাই করতে পারে না, এটার জন্য তো দক্ষতা লাগে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে এই কোশ্চেনের অ্যান্সারটা এখানে আছে। দেখো, ফ্রিল্যান্সিং সব থেকে কোন কাজগুলোর ফ্রিল্যান্সিং বেশি হয়? ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও, ইউআই ইউএক্স, গ্রাফিক্স ডিজাইন, আর হচ্ছে কন্টেন্ট রাইটিং। এখন তুমি কি এই কাজগুলোর মধ্যে কোনোটা পারো কিনা, কোনোটাতে স্কিল্ড কিনা? তুমি যদি এই কাজগুলোর মধ্যে কোনোটাতে স্কিল্ড হও, তাহলে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা, আদারওয়াইজ তোমার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না। ক্লিয়ার? জি স্যার। তাহলে যে কেউ ফ্রিল্যান্সিং করতে পারবে না, এটা আমরা আগেও দেখছি। দেখো যে আমার কি করতে হবে, এই যে এখানে যে প্রোফাইল তৈরি করার জন্য আমার সুনির্দিষ্ট স্কিল থাকতে হবে। ঠিক আছে, তো এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে উন্নয়নশীল অর্থনীতিতে আউটসোর্সিং এর ভূমিকা ব্যাখ্যা করো, যদি আসে তাহলে এখানে তোমাকে একটু সাজায় গুছায় লিখতে হবে যে কেন উন্নয়নশীল দেশের জন্য আউটসোর্সিং গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা কিন্তু এখান থেকে রেমিটেন্স আর্ন করতে পারি। ঠিক আছে না? এবং হচ্ছে দেখো, আমরা যখন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এ যুক্ত হব, তখন কিন্তু আমাদের দেশকে আমরা বাইরের দেশে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে তখন বাইরের দেশের ক্লায়েন্টরা আমাদেরকে চিনবে, আমাদের দেশ সম্পর্কে জানবে। এটা আমাদের মার্কেটটাকে বড় করতে পারে। ঠিক আছে, বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারে, তারা আমাদের এখানে বিনিয়োগ করতে পারে। তারপরে আমরা হচ্ছে কি করতে পারি, ধরো আমি বাইরের ক্লায়েন্টের একটা কাজ করলাম, তাহলে সে আমাকে কিভাবে পে করবে? হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, এটা রেমিটেন্স আসতেছে না, আমি বাইরের দেশ থেকে ইনকাম করে নিয়ে আসলাম না আমার দেশে, তাহলে এটা রেমিটেন্স আসলো। জি স্যার। সো এই সুবিধাগুলো ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর মধ্যে এটাই, এর বাইরে তেমন কিছু নাই। হ্যাঁ, এর গুরুত্ব, সুবিধা, অসুবিধা, এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে আর কি। আর এখানে আমি যে টপিকগুলো আলোচনা করছি, এগুলোই গুরুত্বপূর্ণ। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এটা, এই টপিক রিলেটেড? স্যার ওই ওয়েব কি জানি ভুলে তো গেছি। ওয়েব স্যার ডেভেলপমেন্ট। হ্যাঁ ওইগুলো একটু আবার বুঝিয়ে দেন। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েব পেজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, ওয়েব পেজ হচ্ছে দেখো, আমরা হচ্ছে যখন গুগলে সার্চ করি না, গুগলে আমরা যে কোনো কিছু সার্চ করি না কেন, আমরা গুগলে যত ধরনের তথ্য পাই, এই তথ্যগুলা কোনো না কোনো ওয়েবসাইট থেকে পাই, ওয়েব পেজ থেকে পাই। ঠিক আছে, সো এই ওয়েব পেজগুলো যারা তৈরি করে কোডিং এর মাধ্যমে, হ্যাঁ, প্রোগ্রামিং এর মাধ্যমে, তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার। ঠিক আছে, ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপারও বলা হয়। আমার সাবজেক্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমরা হচ্ছে বেসিক্যালি এই ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপারের কাজগুলো হচ্ছে আমাদের আর কি আমাদের ডোমেইনের। ঠিক আছে,
তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনে পণ্য কেনা বেচা, অ্যাডভার্টাইজমেন্ট করা, ঠিক আছে? এই টাইপের যে কাজগুলো আছে এটাকে বলতেছি ডিজিটাল মার্কেটিং। মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কি করি, ফেসবুকের মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন দেই, দিয়ে এখানে প্রোডাক্ট সেল করি। তারপর হচ্ছে ইউটিউবে পণ্যের বিজ্ঞাপন দিই, এখানে প্রোডাক্ট সেল করা হয়, প্রমোশন করা হয়। তাহলে অনলাইনের মাধ্যমে আইসিটি ব্যবহার করে আমি পণ্যর যে কেনা বেচা বা যে মার্কেট তৈরি করতেছি এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এবং এসইও, এসইওটা কি? এসইওটা হচ্ছে মানে কোনো ওয়েবসাইটকে যাতে ইউজাররা সহজে খুঁজে পায়। হ্যাঁ, ধরো আমার একটা ওয়েবসাইট আছে বাট এটা কেউ খুঁজে পায় না, তাহলে তো আমার ওয়েবসাইটের কোনো মূল্য নাই, ঠিক আছে না? সো আমার ওয়েবসাইটটা যাতে ইউজাররা সহজে খুঁজে পায় এই জন্য কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করা হয়, ওই কাজটাকেই বলা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর হচ্ছে ইউআই ইউএক্স বা গ্রাফিক্স ডিজাইন। এটা হচ্ছে ধরো এই ইউআই ইউএক্স বা গ্রাফিক্স ডিজাইনটা আমি বলি, ধরো তুমি একটা দোকান দিলা, হ্যাঁ, বা তুমি একটা বিজনেস প্রতিষ্ঠান রান করলে বা স্টার্ট আপ দিলে, হ্যাঁ, এখন চাচ্ছ যে তোমার এই স্টার্ট আপের জন্য একটা লোগো থাকবে, ঠিক আছে? তুমি যে নেম প্লেট বানাবা এটা তোমার প্রতিষ্ঠানের জন্য একটা লোগো থাকবে। তাহলে লোগোটা তুমি কিভাবে তৈরি করবা, কাকে দিয়ে তৈরি করবা? যাকে দিয়ে তৈরি করবা সে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। সে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, কি করবে? তোমার লোগোটা ডিজাইন করে দিবে, ঠিক আছে? বা হচ্ছে আমরা এই যে ব্যানার তৈরি করি না, বিভিন্ন প্রোগ্রামের জন্য ব্যানার তৈরি করি, পোস্টার তৈরি করি, এগুলো যারা ডিজাইন করে দেয় তারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। বা হচ্ছে দেখবা আমরা অনেক সময় করি না, ফটো ফ্রেম তৈরি করি না, তৈরি করে আমরা ঘরে বাঁধায় রাখি না, ঠিক আছে? তো এডিটিং এর কাজগুলো যারা করে আর কি তারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংটা তো বললাম যে ধরো আমার একটা এসির দোকান আছে, এখন আমি এসি গুলা অনলাইনে মার্কেটিং করতে চাই, তাহলে কোন এসির কি কি সুবিধা আছে, কি জন্য আমার এসি গুলা মানুষ ব্যবহার করবে, এটা তো একটা আর্টিকেল থাকতে হবে, একটা কন্টেন্ট থাকতে হবে যে আমার এই এসি এই সুবিধা আছে যার কারণে তুমি যদি কিনো তাহলে তোমার এই সুবিধা হবে, ঠিক আছে? সো এই কন্টেন্ট গুলো তৈরি যারা করে এদেরকে বলে কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, আজকে যেহেতু ম্যাক্সিমামই অনুপস্থিত, ভালো লাগতো সবাই থাকলে আর কি, কিছু কথাবার্তা বলতে পারতাম। তারপরেও হচ্ছে শেষ করি। কোর্সটা আসলে এটা আমার প্রথম অনলাইন কোর্স ছিল তো, যার কারণে অনেক লিমিটেশন ছিল। কোর্সটা আসলে যত ভালোভাবে নেওয়ার দরকার ছিল ওইভাবে আসলে নিতে পারি নাই, মানে আমি নিজেই স্যাটিসফাইড না, ঠিক আছে? তোমাদেরকে পড়ায় অনেক লিমিটেশন ছিল, তার মধ্য দিয়ে আমার চেষ্টা ছিল আর কি যতটুকু তোমাদেরকে সার্ভ করতে পারি, হেল্প করতে পারি, চেষ্টা করছি আর কি। আহ, এই আর কি। আমি হচ্ছে তোমাদেরকে, তোমরা তো এখন পড়াশোনা করবো আর কি, এখন তো পড়াশোনা না করে আর উপায় নাই, তাই না? পরীক্ষার জি সামনে, স্যার। এখন তোমরা পড়াশোনা শুরু করো। তোমাদের যদি কারো কোথাও অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকে, আমি তোমাদেরকে পরীক্ষার আগে একটা বা দুইটা রিভিশন ক্লাস নিয়ে দিব। হ্যাঁ, যদি কারো প্রবলেম থাকে, তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে প্রবলেমগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে? আর তোমাদের ওকে। আহ, আসলে ওই যে ভিডিও, আমি হচ্ছে দেখবা যে ভিডিও যে কয়টা দিছি ইউটিউবে আর কি, ইউটিউব লিঙ্ক গুলো সব গ্রুপে দেওয়া আছে, তোমরা ওখানে পাবা। আমি একটু একসাথে সাজাই দিব তোমাদেরকে, হ্যাঁ, ডকুমেন্টস গুলা আর ইউটিউবের লিঙ্ক গুলাও একসাথে সাজাই দিব। আজকেই দিব, এখনই দিব এটা, ঠিক আছে? এখান থেকে তোমরা সব যতটুকু হেল্প ক্লাসগুলো নিতে কি পারো নিবে। রেকর্ডেড আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, পূর্বের ক্লাসগুলো কি রেকর্ডেড আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম গুলাই আছে আর কি। তবে ওই প্রথম দিকের ক্লাস কয়েকটা ক্লাস আমি দিতে পারি না, কারণ এই ক্লাসের মানে অডিও কোয়ালিটিটা ভালো হয় না আসলে। হ্যাঁ, এই জন্য ওগুলো দিতে পারি নাই, বাট ম্যাক্সিমামই আছে, গুরুত্বপূর্ণ গুলো আছে, ঠিক আছে? লিঙ্ক জি স্যার। ইসে গ্রুপে দেওয়াও হয়েছে অলরেডি, ঠিক আছে? মানে গ্রুপে সব ডকুমেন্টই দিছি বাট এলোমেলো করে, একটু একসাথে করে আবার দিব আর কি, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকবা, ঠিক দোয়া আছে? করবেন স্যার, আপনার দোয়া চাই। ওকে, আমার জন্য দোয়া করো। ঠিক আছে, তাহলে আল্লাহ স্যার, হাফেজ। হ্যাঁ,
স্যার তাহলে এটা আমাদের আসসালামু শেষ আলাইকুম। হ্যাঁ, অফিসিয়ালি এটা শেষ ক্লাস। মানে আমরা শেষ করতেছি আরকি আমাদেরকে। ও আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমরা যদি চাও আরকি, হ্যাঁ, প্র্যাকটিক্যাল যেটা আছে আরকি তোমাদের, প্র্যাকটিক্যালটার জন্য তোমরা থিওরি পরীক্ষার পরে যদি ল্যাবে আসো তাহলে আমি তোমাদেরকে ল্যাবে শিখাই দিতে পারবো। হ্যাঁ, তোমাদেরকে তো প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে শিখাইছিলাম আমার মনে আছে। তারপর ওয়ার্ডের উপর একটা ক্লাস নিয়েছিলাম, কিন্তু এক্সেলের কাজটা তোমাদেরকে করানো হয় নাই। গতকালকে করাইতে চাইছিলাম বাট তোমরা কেউ আসো নাই, কেউ ক্লাসে জয়েন করো নাই। সো এটা আমার স্যার দোষ না। স্যার প্র্যাকটিক্যাল ক্লাসগুলা কি আমাদেরকে মানে নিজেরা করে দেখাতে হবে? উম, করে দেখানোর কথা বাট হয়তোবা ওরকম হবে না, ভাইবা নিয়েই মার্কিং করতে হবে হয়তোবা আর কি। ঠিক আছে, বাট কারিকুলাম অনুযায়ী তো তোমাদের কাজ করে দেখানোর কথা। ঠিক আছে। স্যার আমরা তো ফোনে করছিলাম।